স্টুডেন্ট আজকে ক্লাস 7-এর প্রাকৃতিক ভূগোল থেকে যে 6টা চ্যাপ্টার আছে, এই 6টা চ্যাপ্টারে কোন কোন জিনিসগুলো খুব ইম্পর্ট্যান্ট বা এই চ্যাপ্টার থেকে কোন কোন জিনিসগুলো পড়তে হবে তোমাদের, এইগুলো একটু আজকে ডিসকাস করব। তাহলে এইটা ডিসকাস করতে গেলে প্রথমে আমি যাব পৃথিবীর পরিক্রমা। এই চ্যাপ্টারটা থেকে যাব। এই চ্যাপ্টারটা পৃথিবীর পরিক্রমণ জানতে হলে আমাকে মূল 11টা জিনিস জানতে হবে। 1 নম্বর হচ্ছে মহাকর্ষ। মহাকর্ষটা কি? দ্বিতীয় হচ্ছে পৃথিবী কীভাবে ঘুরছে। 3 নম্বরে জানতে হবে অক্ষ। এই যে এইটাকে আমরা বলবো অক্ষ, আমি যাচ্ছি পরে। তারপর হচ্ছে পৃথিবীর মেরু। তারপরে যাব মুক্তিবেগ। তারপরে যাব অপসূর বা অনুসূর কি। তারপরে প্রাকৃতিক ঘড়ি। তারপরে অধিবর্ষ। তারপরে হচ্ছে বিষুব। তারপরে যাব বিষুবকে একটা দুটো ভাগ করেছি, একটা হচ্ছে মহাবিষুব আর একটা জলবিষুব। তারপরে যাব কর্কট সংক্রান্তি কী আর মকর সংক্রান্তি কী। তাহলে এটা জানতে হলে আমি প্রথম পেজটা দেখব বইয়ের। এই যে এইখানে দেখো, একজন যদি আমরা খুব সাধারণত পৃথিবীর পৃষ্ঠে বসবাস করি, তাহলে পৃথিবীর পৃষ্ঠে যদি বসবাস করি তাহলে এই পৃথিবীর পৃষ্ঠে 4 জন বালক দাঁড়িয়ে আছে, কিন্তু তারা এদিকেও পড়ে যাচ্ছে না বা এদিকেও পড়ে যাচ্ছে না বা এদিকেও পড়ে যাচ্ছে না। এর কারণ কি? কারণ পৃথিবীর একটা মধ্যাকর্ষণ শক্তি আছে। মধ্যাকর্ষণ শক্তি বলতে পৃথিবীর এইটা যদি আমি পৃথিবী ধরি, এর মাঝের অংশটা যে আকর্ষণ করছে একে আমরা বলবো মধ্যাকর্ষণ। বুঝে গেল? একে আমরা বলবো মধ্যাকর্ষণ। কিন্তু মধ্যাকর্ষণ জানলাম, তাহলে মহাকর্ষ কি? মহাকর্ষ বলতে সব বস্তু পরস্পর পরস্পরকে আকর্ষণ করে, এটা হলো মহাকর্ষ। প্রতিটা বস্তুই, এখানে একটা বস্তু, এই বস্তু, এই প্রতিটা বস্তুই একটাকে অপরকে আকর্ষণ করবে, এই আকর্ষণকে আমরা বলবো মহাকর্ষ। তারপরে এই যে আমরা প্রথম পেজটা এইটাই আছে। এরপর দ্বিতীয় পেজে দেখো আছে পৃথিবী কীভাবে পরিক্রমণ করছে। এই যে এই খুঁটিটাকে আমরা কী ধরবো? সূর্য। আমি সাধারণত যদি এই অংশটা ধরে নিই, এই ছবিটার এইটা আমি ধরলাম সূর্য, আর এইখানে যে বালিকাটা আছে তাকে আমি ধরলাম পৃথিবী। এই যে সাধারণত কী করলো, এই সামনের থেকে যদি ঝুলতো একটু, তাহলে এইখানে যে করে হোঁচট খেত, মানে এখানে পড়ে যেত। এটা এইখানে লেখা আছে, সোজা ছিটকে গিয়ে সে খুঁটির গায়ে পড়তো। কিন্তু সে যদি একটু দূরে একটু সরে যেয়ে করে ঘুরতে শুরু করে, সে বন করে চারদিকে ঘুরতে শুরু করবে খুঁটির চারদিকে। তাহলে পৃথিবীও ঠিক এইভাবে সূর্যের চারিদিকে ঘুরছে। কীভাবে ঘুরছে? সূর্যের দিকে পশ্চিম দিকে, পূর্ব দিকে। তাহলে মহাকাশও এরকম সব জিনিসগুলো ঘটে। তাহলে এই খুঁটিটা যদি সূর্য ধরেছিলাম এবং এই বালিকাটাকে আমরা পৃথিবী ধরেছিলাম, তাহলে এইটা যদি ধরি, তাহলে একটা নির্দিষ্ট গতিতে পৃথিবীর চারদিকে সূর্য স্থির আছে, পৃথিবীর চারদিকে পরিক্রমণ করছে। এর মাধ্যমে আমরা জানতে পারলাম। এরপরে তৃতীয় অংশে যাব আমরা। অক্ষ কী? অক্ষ সাধারণত দেখো, অক্ষ একটা কাল্পনিক রেখা। এই যে আমি যদি এইভাবে দাঁড়িয়ে থাকি, এই যে আমি দাঁড়িয়ে থাকি, এরপর আমি এটা নিয়ে চারদিকে ঘুরছি, এই যে এই বরাবর ঘুরছি, আমি যে অংশটা দাঁড়িয়ে আছি সেইটা হচ্ছে অ্যাকচুয়ালি অক্ষ। তাহলে এইখানে আমি দেখতে গেলাম যে কল্পিত রেখার চারিদিকে পৃথিবী আবর্তন করে সেটাই হলো পৃথিবীর অক্ষ। যে কল্পিত রেখার চারিদিকে পৃথিবী আবর্তন করে সেটাই হলো অক্ষ। তাহলে এইটাকে আমরা বলবো সাধারণত অক্ষ। তারপরে অক্ষর পরে মেরু কি? তাহলে মেরু জানতে এর উপরের অংশটা চাইবো মেরু। এই যে এই অংশটা মেরু, এই অংশটা মেরু, এই অক্ষ বরাবর এই অংশ দুটোকে আমরা বলবো মেরু। এবং এই যে এইটা হচ্ছে নিরক্ষরেখা। এই রেখাটা হচ্ছে নিরক্ষরেখা। এর উপর দিকেরটা উত্তর গোলার্ধ, নিচের দিকেরটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ। উপর দিকেরটা হচ্ছে উত্তর গোলার্ধ এবং নিচের দিকেরটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ। এর পরের অংশ আমরা জানবো। তাহলে পৃথিবীর প্রথমে জানলাম মহাকর্ষ বলতে প্রতিটা বস্তুই একটা অপরকে আকর্ষণ করবে, এই আকর্ষণটাকে বলবো আমরা মহাকর্ষ। তারপরে আমি খুঁটি একটা ছবি আঁকলাম, এই খুঁটিটা হলো সূর্য, এবং এইখানে যে একটা ছবি আঁকলাম বালিকা আছে, এই বালিকাটা আমি ধরলাম পৃথিবী। যদি এর সামনে থাকতো তাহলে কি সামনে যে করে হুচুট খেয়ে পড়তো, একটা নির্দিষ্ট দূরবর্তী অঞ্চলে আছে বলে পৃথিবীর চারিদিকে, এই সূর্যের চারিদিকে এই ঘুরতে থাকছে। বুঝে গেল? তারপর হচ্ছে অক্ষ একটা কাল্পনিক রেখা, যে অক্ষ বরাবর পৃথিবী ঘুরছে তাকে আমরা বলবো অক্ষ। এরপর হচ্ছে পৃথিবীর মেরু। এই অক্ষ বরাবর দুটো অংশ হলো, এই দুটো অংশকে আমরা বলবো মেরু।
4 নম্বরে গেল। এরপর হচ্ছে মুক্তিবেগ। মুক্তিবেগ কি? সাধারণত প্রতি সেকেন্ডে যদি 11.2 কিমি গতিবেগে, প্রতি সেকেন্ডে যদি 11.2 কিমি গতিবেগে উপর দিকে ছুটলে সেই জিনিসটা নিচের দিকে ফিরে আসে না, এইটাকে আমরা বলবো মুক্তিবেগ। তারপরে আমরা চলে যাব অপসুর আর অনুসুর। অপসুর আর অনুসুর জানতে হলে এই জিনিসটা দেখো, এই অংশটা আমি এই জায়গাটায় আঁকলাম। দেখো এইটা হচ্ছে সূর্য, আর এই অংশটা আমি ধরলাম পৃথিবী। দেখো সাধারণভাবে পৃথিবী একবার সময় দূরে আছে, যখনই দূরে আছে তখন তাকে আমরা বলবো অপসুর। যখন সামনে থাকবে পৃথিবী তখন তাকে আমরা বলবো অনুসুর। যখন সূর্য থেকে দূরে থাকবে তখন তাকে আমরা বলবো অপসুর। সূর্য থেকে যখন সামনে থাকবে, অনু মানে সামনে, মানে অপসারিত হচ্ছে মানে দূরে চলে যাচ্ছে, তখন তাকে বলবো অপসুর। যখন দূরে থাকবে তখন আমরা তাকে বলবো অপসুর, যখন সামনে থাকবে তখন তাকে আমরা বলবো অনুসুর। এই অপসুর আর অনুসুর কত তারিখে হয়? একটা হচ্ছে 4 জুলাই, আর একটা হচ্ছে 3 জানুয়ারি। তাহলে 3 জানুয়ারি হচ্ছে অনুসুর, 3 জানুয়ারি হচ্ছে অনুসুর, আর হচ্ছে 4 তারিখে হচ্ছে অপসুর। কিন্তু এই জিনিসটা একটু খেয়াল করো, 3 জানুয়ারি মানে এই সময় আমাদের হচ্ছে শীতকাল। তাহলে আমাদের এখানে শীতকাল হচ্ছে, অথচ এখানে বলছে সূর্য কি আছে? সামনে আছে। কি করে হয়? এইটা হচ্ছে পৃথিবী সাধারণত 66.5 ডিগ্রি কোণে হেলে অবস্থান আছে। এই যে এইখানে যে দেখি 66.5 ডিগ্রি কোণে হেলে অবস্থান করছে, তাহলে এইখানে সূর্য আছে, সূর্য আছে। আমরা ভারতবর্ষ থাকি উত্তর গোলার্ধ, ভারতবর্ষে আমরা সাধারণত থাকি উত্তর গোলার্ধে। উত্তর গোলার্ধে থাকার জন্য এই দেখো এই দক্ষিণ দিকে ঝুঁকে আছে, দক্ষিণ দিকে ঝুঁকে থাকার জন্য এইখানে সাধারণত এখন গ্রীষ্মকাল হবে, আমাদের দিকে হচ্ছে শীতকাল। শীতকাল সাধারণত হবে কারণ এই সূর্য থেকে আমরা দূরে আছি, দূরে অবস্থান করার জন্য আমাদের দূরে অবস্থান করছি, দূরে অবস্থান করার জন্য আমরা শীতকাল পাচ্ছি। তা শীতকালে আমাদের দিকে হচ্ছে তোমার মানে শীতকাল হবে 3 জানুয়ারি। তাহলে অপসুর বলতে যে দূরের অংশটাকে বলবো অপসুর, আর সামনের অংশটাকে বলবো অনুসুর। তারপর এরপর 7 নম্বরে আমরা যাব, তোমাদের 6 নম্বর পেজে আছে প্রকৃতি ঘড়ি বা প্রাকৃতিক ঘড়ি। প্রাকৃতিক ঘড়িটা কি? প্রাকৃতিক ঘড়ি মানে আমরা প্রকৃতিভাবে আমাদের যে ঘড়িটা আছে, এই ঘড়িটা আছে আমরা দেখতে পাচ্ছি এখন 6টা বাজছে, 7টা বাজছে, 8টা বাজছে। কিন্তু প্রকৃতির যখন আগে ঘড়ি আবিষ্কার হয়নি তখন কীভাবে মানুষ জানতো? সেইগুলো আগে জানবো। সেই আগে মানুষ জানতো, কারণ আগে আগে মানুষ এইভাবে জানতো যে একটা দিন হচ্ছে, রাত হচ্ছে, তাহলে একদিন আমাদের অতিক্রান্ত হচ্ছে, একদিন দিন হচ্ছে, একদিনে আবার রাত হচ্ছে, দিন হচ্ছে, রাত হচ্ছে, এইভাবে অতিক্রম হচ্ছে। রাত হলে অন্ধকার হয়ে যাচ্ছে, দিন হলে সকাল হচ্ছে। আরেকটা ভাবে জানতো যে তোমার চন্দ্রমাস, চন্দ্রমাস বলতে ধরো সূর্যগ্রহণ হয়েছে, এই যে এই ছবিটা ভালো বুঝতে হবে, সূর্যগ্রহণ হয়েছে, চন্দ্রগ্রহণ হয়েছে, চন্দ্রগ্রহণ হলো একদম পুরো অন্ধকার হয়ে গেল, তারপর চন্দ্রগ্রহণের পরের দিন একটু সামান্য আবছা আবছা চাঁদকে আমরা দেখতে পাচ্ছি, তারপরের দিন চাঁদকে আরেকটু বেশি করে দেখতে পাচ্ছি, তারপর দিন আরেকটু বেশি, তারপর দিন আরেকটু বেশি, যে এইভাবে আমরা আগে মানুষ বুঝতে পারতো যে চন্দ্রমাস সাধারণত 28 দিনে হয়। আর হচ্ছে তোমার আছে এখানে অধিবর্ষ কি? এই অধিবর্ষ আগে জানার আগে পৃথিবীর হচ্ছে পরিক্রমা, যে আবর্তন আর পরিক্রমা। আবর্তন বলতে আমি আমার যখন নিজের চারদিকে ঘুরছি এইভাবে, তখন সেটাকে বলবো আবর্তন। যখন আমি এই চেয়ারের চারদিকে ঘুরবো তখন তাকে আমরা বলবো পরিক্রমণ। যখন আমি আমার নিজের চারিদিকে ঘুরছি তখন তাকে আমরা বলবো আবর্তন। যখন এই চেয়ারের চারপাশে ঘুরবো তখন তাকে আমরা বলবো পরিক্রমণ। এই চেয়ারটাকে আমি ধরলাম সূর্য, এই সূর্যটাকে ধরার জন্য এটা 365 দিন 6 ঘন্টা মানে ঘুরতে সময় লাগে। আমরা সাধারণত ধরে রাখি 365 দিন, কিন্তু অ্যাকচুয়ালি সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। তাহলে আমরা কিন্তু দিন হিসাবে ধরি 365 দিন, তাহলে আমরা এক্সট্রা যে পাচ্ছি 5 ঘন্টা 48 মিনিট আর হচ্ছে 46 সেকেন্ড, এইটাকে পেলাম। তাহলে হচ্ছে 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। এরকম করে যদি আমি 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, আরও 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, এরকম করে আমি 4বার যদি যোগ করি তখন একটা 24 ঘন্টা হচ্ছে। তাহলে দেখো
তাহলে 1 বছর গেল, 2 বছর গেল, 3 বছর গেল, 4 বছর। এই 4টা বছর যখন যোগ করব, সেই 4টা বছর হবে 365 দিন প্লাস এইখানে 5 ঘন্টা 5 ঘন্টা 5 ঘন্টা 48 মিনিট, এগুলো যোগ করলে একদিন বাড়ছে, তাহলে 366 দিন। যে বছরটা 366 দিন হয় তাকে আমরা বলবো অধিবর্ষ। তাহলে এখান থেকে আর কিছু, এখানে আছে কর্কট সংক্রান্তি, আর হচ্ছে আচ্ছা 9 নম্বর হচ্ছে বিষুব। বিষুব অর্থ হলো দিন আর রাত্রি যখন সমান হবে তখন তাকে আমরা বলবো বিষুব। যখন দিন রাত্রি সমান হবে তখন তাকে আমরা বলবো বিষুব। এই যে এখানে আমি করে দিচ্ছি। তাহলে মহাবিষুব আর জলবিষুব। মহাবিষুব হচ্ছে 21শে মার্চ আর জলবিষুব হচ্ছে 23শে সেপ্টেম্বর। তাহলে 21শে মার্চ হচ্ছে মহাবিষুব আর 23শে সেপ্টেম্বর হচ্ছে জলবিষুব। এরপর কর্কট সংক্রান্তি আর মকর সংক্রান্তি। এই যে এখানে ছবিটা দেখো, কর্কট সংক্রান্তি কখন হবে? যখন দিন সবচেয়ে বড় হবে, মানে এই যে এখানে একটা বলার আছে, এইটা হচ্ছে নিরক্ষরেখা। এই নিরক্ষরেখা পৃথিবী, এটা ধরি, এটা হচ্ছে নিরক্ষরেখা, এটা হচ্ছে কর্কটক্রান্তি রেখা, এটা হচ্ছে মকরক্রান্তি রেখা। এখানে সূর্য সাধারণত এই কর্কটক্রান্তি রেখা এবং এই মকরক্রান্তি রেখা, এর বাইরে সূর্য আর যেতে পারে না। যখন কর্কটক্রান্তির উপরে সূর্য লম্বভাবে কিরণ দেয়, মানে এতটা পর্যন্ত সূর্য যাবে, আরও আরও এইখান থেকে আরও ব্যাক করে আসবে, আরও সূর্য এতটা পর্যন্ত আসতে পারে, এইদিকে আসতে পারবে না, আরও এইদিকে সূর্য যাবে, তারপর আরও এইদিকে সূর্য যাবে, এরকম হলো। নিরক্ষরেখার উপর সূর্য লম্বভাবে দুবার কিরণ দেয়। এই অংশটা মানে এই কর্কটক্রান্তি রেখার উপর যখন সূর্য লম্বভাবে কিরণ দেবে তখন তাকে আমরা বলবো কর্কট সংক্রান্তি। আর এই মকরক্রান্তি রেখার উপর যখন সূর্য লম্বভাবে কিরণ দেবে তখন তাকে আমরা বলবো মকর সংক্রান্তি। তাহলে এই সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে মানে এখানে দিন বড় হচ্ছে, এইখানে রাত তখন ছোট হচ্ছে। যখন এর উপরে সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে তখন এর দিন বড় হচ্ছে এবং এর রাত ছোট হচ্ছে। তাহলে হচ্ছে কর্কট সংক্রান্তি হচ্ছে তোমার কর্কট সংক্রান্তি হচ্ছে 21শে জুন, আর হচ্ছে মকর সংক্রান্তি হচ্ছে 22শে ডিসেম্বর। কর্কট সংক্রান্তি হচ্ছে 21শে জুন এবং মকর সংক্রান্তি হচ্ছে 22শে ডিসেম্বর। সাধারণত এই চ্যাপ্টার থেকে এইগুলোই মোটামুটি ইম্পর্টেন্ট আছে। তাহলে এই চ্যাপ্টার থেকে কী কী পড়লাম আরেকবার জেনে নিই। একটা পড়লো মহাকর্ষ। মহাকর্ষ বলতে প্রতিটা বস্তুকে আকর্ষণ করে, এটাকে আমরা বলবো মহাকর্ষ। তারপরে আমরা একটা ছবি এঁকেছিলাম, এই ছবিটার মধ্যে আমরা জানতে পারলাম এই একটা লম্বা দণ্ড আছে, এই লম্বা দণ্ডকে আমরা সূর্য ধরেছি এবং এইখানে একজন ঝুলছে, এটাকে আমরা ধরেছি পৃথিবী। এই পৃথিবী ধরার জন্যে দেখো যদি সামনে থাকতো তাহলে কী হলো, এর দিকে চলে যেত, কিন্তু এটা সামনে না থাকে, এটা দূরবর্তী স্থানে অবস্থান করার ফলে কী হলো, এর নিজস্ব কক্ষপথে এই চারিদিকে সূর্যকে আবর্তন করতে থাকছে। তারপর হচ্ছে অক্ষ একটা কাল্পনিক রেখা, যে রেখা আমি কি বললাম, যে রেখা বরাবর এটা দণ্ডটা অবস্থান করছে বা পৃথিবী ঘুরছে সেটাকে আমরা বলবো অক্ষ। তারপরে বললো পৃথিবীর মেরু। মেরু হচ্ছে অক্ষটার এই উপরে এই অংশটা বললো মেরু, এই অংশটা মেরু। তারপর হচ্ছে মুক্তিবেগ হচ্ছে 11.2 কিমি/সেকেন্ড। মানে যদি 11.2 কিমি/সেকেন্ডে কোনো বস্তুকে উপর দিকে ছোড়া হয় সেটা আর মাটিতে নেমে আসবে না, এটাকে আমরা বলবো মুক্তিবেগ। তারপরে আমরা জানলাম অপসূর এবং অনুসূর। অপসূর বলতে সূর্যের থেকে যখন সামনে আসবে তখন আমরা বলবো কি, তখন তাকে আমরা অনুসূর, যখন দূরে থাকবে তখন তাকে আমরা বলবো অপসূর। তারপরে 7 নম্বর আমরা দেখেছিলাম প্রাকৃতিক ঘড়ি। প্রাকৃতিক ঘড়িতে বললাম আমরা কি দেখলাম, মানে দিন হচ্ছে রাত হচ্ছে এইভাবে জানা যাচ্ছে। তারপরে হচ্ছে আর একটা ভাবে দেখলাম যে সূর্য ছবি দেখে আমরা দেখলাম যে প্রকৃতি ঘড়ি দেখা যাচ্ছে। তারপরে এখানে জানলাম অধিবর্ষ। অধিবর্ষ তো বলতে যেটা 366 দিনে একটা বছর হয় সেই বছরটাকে আমরা বলবো অধিবর্ষ। তারপরে অধিবর্ষের পর আমরা জানলাম বিষুব কি। বিষুব হলো একটা হচ্ছে মহাবিষুব, একটা হচ্ছে জলবিষুব। মহাবিষুব হচ্ছে বিষুব দিন রাত্রি সমান হয় তখন তাকে আমরা বলবো বিষুব। মহাবিষুব আর জলবিষুব, জলবিষুব। তারপর হচ্ছে কর্কট সংক্রান্তি এবং মকর সংক্রান্তি। কর্কট সংক্রান্তি কাকে বললাম, যখন সূর্য রশ্মি লম্বভাবে কিরণ দেয় এর উপরে, কর্কট সংক্রান্তি। যখন কর্কট সংক্রান্তি মকরক্রান্তি রেখার উপরে যখন সূর্য লম্বভাবে কিরণ দেয় তখন তাকে আমরা বলবো মকর সংক্রান্তি। তাহলে এই চ্যাপ্টারটা মোটামুটি এইরকমই হলো।
এরপর দ্বিতীয় চ্যাপ্টারে জানবো ভূপৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয়, অর্থাৎ ভূপৃষ্ঠে আমি এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে আছি এটা আমি জানবো কী করে। এটি জানার জন্যে আমাদের অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা এই দুটো জিনিসকে আমাকে জানতে হবে। তাহলে এই দুটো জিনিস জানার জন্য দেখো, এই দুটো জিনিস সাধারণত জানার জন্য আমার এইখানে জিনিস অক্ষরেখা কোনটা আর নিরক্ষরেখা কোনটা, এই ছবিটা আঁকলাম, এই যে এই বরাবর এই অংশটা এটাকে আমরা অক্ষরেখা বলবো। অক্ষরেখা অর্থাৎ এটা হচ্ছে উত্তর দিক, এটা হচ্ছে দক্ষিণ দিক, এটা হচ্ছে এটা হচ্ছে পশ্চিম দিক, আর এটা হচ্ছে পূর্ব দিক। তাহলে যখন পূর্ব থেকে পশ্চিম দিকে যে একটা কাল্পনিক রেখা টানলাম এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো অক্ষরেখা। যখন উত্তর থেকে দক্ষিণে একটা রেখা টানলাম এটাকে আমরা কি বলবো, দ্রাঘিমা রেখা। তাহলে পূর্ব থেকে পশ্চিম যখন টানবো তখন তাকে আমরা বলবো অক্ষরেখা বা নিরক্ষরেখা, আর যখন আমরা পূর্ব থেকে পশ্চিমে টানবো তখন তাকে আমরা বলবো দ্রাঘিমা রেখা। এরপর এখানে একটা আছে অক্ষাংশ কি এবং দ্রাঘিমাংশ কি। অক্ষাংশ জানতে হলে এখানে আমরা জানবো, ধরো এইখানে একটা তরমুজ আছে, তরমুজের একটা অংশ এইটুকু অংশ আমি কেটে নিলাম, এই যে এই অংশটা কেটে নিলাম মানে একটা অক্ষ বরাবর একটা অংশটা আমি তুলে নিলাম, এটাকে আমরা বলবো অক্ষাংশ, মানে অক্ষাংশ। এবং দ্রাঘিমাংশ কাকে বলবো, যখন একটা আপেলের এই বরাবর আমি কেটে নিলাম, আপেলের এই অংশ বরাবর আমি কেটে নিলাম তখন তাকে আমরা বলবো দ্রাঘিমাংশ। সাধারণত এই চ্যাপ্টার থেকে এইটাই আছে, আর কিছু নেই। এরপর আছে তৃতীয় চ্যাপ্টার, সেটা হচ্ছে বায়ুচাপ। তাহলে বায়ুচাপ জানতে গেলে প্রথম জানতে হবে বায়ুচাপ মাপার যন্ত্র কি। বায়ুচাপ মাপার যন্ত্র হলো ব্যারোমিটার। এইটা কি আবিষ্কার করেছিল 1643 খ্রিস্টাব্দে টর্সেলি আবিষ্কার করেছিলেন। আর বায়ুচাপ জানতে গেলে বায়ুর দুটো চাপ হয়, একটা হচ্ছে উচ্চচাপ এবং একটা হচ্ছে নিম্নচাপ। উচ্চচাপ এবং নিম্নচাপ, এই অংশটা 1 মিনিট। হ্যাঁ, তাহলে দেখো কঠিন, এখানে যেটা লেখা আছে বায়ু চাপ দেয় কেন, বা বায়ু চাপ আমরা বুঝতে পারি বা অনুভব করতে পারি কিভাবে, সেটা দেখতে গেলে দেখো কঠিন, তরল এবং গ্যাসীয় এই তিনটা পদার্থ যদি সাধারণত আমরা থাকে তাহলে কি আছে, কঠিন আছে, তরল আছে। কঠিন বলতে এই বস্তুটা আমরা কঠিন পাচ্ছি, তরল বলতে একটা জলকে পাচ্ছি, সেটা হচ্ছে তরল বস্তু। কিন্তু গ্যাসীয় এই বস্তুটা কি আমরা সহজে বুঝতে পাচ্ছি না। তাই এই গ্যাসীয় পদার্থগুলিকে আলাদাভাবে যখন ঘুরে বেড়াচ্ছে, এই গ্যাসীয় পদার্থগুলো যখন আলাদাভাবে এভাবে ঘুরে বেড়াচ্ছে, এগুলো গ্যাসীয় পদার্থ যখন ঘুরে বেড়াচ্ছে, যখন একটা অপরের সাথে কী হচ্ছে, ধাক্কা লাগছে, ধাক্কা লাগিয়ে একটা কী উৎপন্ন করছে, ধাক্কা লাগার পর কোনো বস্তুর সঙ্গে কোনো বস্তুর সঙ্গে বাতাসে অণুগুলি ধাক্কা লাগে তখন সে ধাক্কার কারণে চাপের সৃষ্টি হয়। তাহলে যখন এখানে ধাক্কা লাগে, এবার ধাক্কা লাগার পরে কী হয়, চাপের সৃষ্টি হয়। এই চাপটাকেই আমরা বলবো বায়ুর চাপ। তাহলে হচ্ছে বায়ুর চাপ কাকে বলবো, যখন অনেকগুলো গ্যাসীয় বস্তু পরস্পরের সাথে ধাক্কা লাগবে, ধাক্কা লাগার ফলে একটা চাপ উৎপন্ন হবে, এই চাপটাকেই আমরা বলবো বায়ুর চাপ। বায়ুর চাপ কি সর্বত্র সমান হয় না, বায়ুর চাপ সব জায়গায় সমান হয় না। কোথাও বায়ু উচ্চচাপ দেয় আরও কোথাও বায়ু নিম্নচাপ দেয়। তা বায়ু কোথায় উচ্চচাপ দেয় এবং বায়ু কোথায় নিম্নচাপ দেয় এবং কীভাবে উচ্চচাপ এবং নিম্নচাপটা আমরা নির্ণয় করব। আর এখানে একটা শর্ট কোশ্চেন জেনে রাখতে পারো, সমুদ্রপৃষ্ঠে বেশি, মানে সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ সবচেয়ে বেশি, সেটা হচ্ছে কত, 1013.25 মিলিবার, 1013.25 মিলিবার। এবার বায়ুর উষ্ণতার কারণ কি, বায়ু উষ্ণ হয় কেন, দেখো এইখানে একটা সুন্দর ছবি আঁকা হয়েছে। এই জায়গাটা যদি আমি এখানে নিরক্ষরেখা বরাবর একটা সূর্যের ছবি আঁকলাম, এই ছবি আঁকার ফলে এইখানে আমি আগেরটায় কি বলেছি, সূর্য সাধারণত কর্কটক্রান্তি রেখা এবং মকরক্রান্তি রেখা পর্যন্ত সূর্য যেতে পারবে, সূর্য তারপরে এই অংশগুলোয় সূর্য যেতে পারবেন না। তাহলে এই না যাওয়ার জন্যে সূর্য সাধারণত এইখানে লম্বভাবে কিরণ দিল, কিরণ দিয়ে এই জায়গাটায় কিরণ দেওয়ার ফলে কী হবে, যেখানে এখানে আমি আঁকছি, সূর্য কী করলো, এখানে সূর্য আছে, সূর্য এখানে লম্বভাবে কিরণ দিল, লম্বভাবে কিরণ দেওয়ার ফলে কী হলো, এই জায়গায় যে বায়ুটা অবস্থান করছে, এই জায়গায় যে বায়ুটা অবস্থান করছে, এই বায়ুটা কী হবে, যে এটা হালকা হয়ে যাবে, হালকা হয়ে কী হবে, সাধারণত উপর দিকে উঠে যাবে। আর বায়ু হালকা হয়ে উপর দিকে উঠলে কী হয়, বায়ু নিম্নচাপ সৃষ্টি হয়। আবার বায়ু উচ্চচাপ কখন সৃষ্টি হয়, বায়ু যখন একসাথে মানে ঠান্ডা হয়ে একটা জায়গায় চলে আসে তখন সেখানে উচ্চচাপ সৃষ্টি হয়। কিন্তু তাহলে কি স্যার আমরা উচ্চচাপ এবং নিম্নচাপের সংখ্যাটা কি এটা বলতে পারি না, উচ্চচাপ এবং নিম্নচাপের সংখ্যা আমরা এটা বলতে পারি না। কারণ ধরো এইখানে উচ্চচাপ দেখতে গেলে তুমি ক্লাস 7-এ পড়ো এবং 7-এ পড়ার সময় তো
তোমার পাশাপাশি দেখো সবাই পেয়েছে 70, 70, 80 এরকম নাম্বার পেয়েছে, তুমি সেখানে নাম্বার পেলে 90। তাহলে তুমি সবাইকার চেয়ে বেশি নাম্বার পেলে মানে তুমি সবচেয়ে উঁচুতে অবস্থান করছো। তাহলে অঞ্চল বিশেষে আমাদের উচ্চচাপ নির্ণয় করতে হবে। তাহলে নিম্নচাপটা কি? নিম্নচাপ ধরো সবাই পেয়েছে, ওই ক্লাসে সবাই পেয়েছে 90 নাম্বার, তুমি পেয়েছো এখানে 70 নাম্বার। তা সবাইকার চেয়ে তুমি কম নাম্বার পেয়েছো। তাহলে এইখানে বায়ুর চাপটা ঠিক সেরকমই। সব পাশাপাশি অঞ্চলে দেখব, পাশাপাশি অঞ্চলের চেয়ে যদি বেশি হয় চাপ থাকে তখন তাকে উচ্চচাপ, পাশাপাশি অঞ্চলের চেয়ে যদি নিচু মানে কম চাপ থাকে তখন তাকে আমরা বলবো নিম্নচাপ। আর বায়ু উষ্ণতার কারণ কি হলো? তাহলে বায়ু এখানে সূর্যরশ্মি লম্বাভাবে কিরণ দিল, সূর্যরশ্মি লম্বাভাবে কিরণ দেওয়ার ফলে কি হয়? লম্বাভাবে কিরণ দেওয়ার ফলে বায়ুটা উষ্ণ হয়ে যায়, গরম হয়ে উপর দিকে উঠতে থাকে, গরম হয়ে উপর দিকে উঠে এবং গরম হয়ে উপর দিকে উঠে গেলে বায়ু এখানে নিম্নচাপ সৃষ্টি হয়। তাহলে ওই গ্যাপটা পূরণ করার যে অন্য বায়ুগুলা ছুটে আসে। যে এইখানে দেখো প্রথমে আছে নিরক্ষীয়, প্রথমে হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়। তা বায়ু কীভাবে প্রভাবিত হচ্ছে? এইখানে আমি সূর্য এঁকেছি, তাহলে এইখানে হচ্ছে সূর্য লম্বাভাবে কিরণ দিচ্ছে, ফলে এইখানে কী সৃষ্টি হলো? এখানে নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপের সৃষ্টি হয়েছে, নিম্নচাপ হয়েছে মানে নিম্নচাপ। তাহলে বায়ু সাধারণত কী হয়? উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রভাবিত হয়। কীভাবে হয়? তারপরে এখানে উপরে আছে কর্কটক্রান্তি, নিচে আছে মকরক্রান্তি। তাহলে কর্কটক্রান্তিও উচ্চচাপ আর মকরক্রান্তিও এখানে উচ্চচাপ। তাহলে বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রভাবিত হবে, এখানে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে। তারপর এইখানে আমি লিখেছি সুমেরু প্রদেশীয় নিম্নচাপ। তাহলে এইখানে উচ্চচাপ সৃষ্টি হয়েছে, এদিকে নিম্নচাপ আছে, তাহলে বায়ু সাধারণত উঁচু থেকে নিচু জায়গার দিকে প্রভাবিত হবে। বোঝা যাবে? এই যে আমি পৃথিবীর ছবি আঁকি, এইটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল, এটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল। নিরক্ষীয় অঞ্চল এই জায়গাটা হচ্ছে নিম্নচাপ। নিম্নচাপ কেন হচ্ছে? কারণ এখানে সূর্য এই জায়গাটার উপর লম্বভাবে দুবার কিরণ দিচ্ছে, এই জন্য এই জায়গাটায় নিম্নচাপ হয়। তাহলে আমি কি বলছি? বায়ু সাধারণত কী হয়? উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রভাবিত হয়। তাহলে এইখানে উচ্চচাপ নিশ্চয়ই আছে, তার জন্য আমি দাগটা এইভাবে লিখেছি। এখানে কি আছে? কর্কটক্রান্তি উচ্চচাপ বলয়, এই জায়গাটা আছে কর্কটক্রান্তি উচ্চচাপ বলয়, এই জায়গাটা আছে মকরক্রান্তি উচ্চচাপ বলয়। এইখানে আছে কর্কটক্রান্তি উচ্চচাপ বলয়, এখানে আছে মকরক্রান্তীয় উচ্চচাপ বলয়। তাহলে এই দুটো উচ্চচাপ থাকার জন্য উচ্চচাপ থেকে বায়ু সাধারণত নিম্নচাপের দিকে প্রভাবিত হয়, তাহলে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রভাবিত হলো। তাহলে এই অংশটা বোঝা গেল। এর পরের অংশটা হচ্ছে সুমেরু প্রদেশীয় নিম্নচাপ। তাহলে সুমেরু প্রদেশীয় কী আছে? নিম্নচাপ। তাহলে এই যে জায়গাটা উচ্চচাপ আছে, এই জায়গাটা হলো নিম্নচাপ। তাহলে বায়ুটা হচ্ছে কোন জায়গা থেকে প্রভাবিত হবে? উচ্চচাপের থেকে নিম্নচাপের দিকে প্রভাবিত হবে, উচ্চচাপের থেকে নিম্নচাপের দিকে প্রভাবিত হবে। আর এই অংশটা আছে সুমেরু বৃত্ত প্রদেশীয় বা সুমেরু হচ্ছে উচ্চচাপ। তাহলে এখানে সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ, এখানে সুমেরু বৃত্ত প্রদেশীয় উচ্চচাপ। এই অংশটা ভালো করে তোমরা দেখলে বুঝতে পারবে। সূর্য এইখানে যে লম্বাভাবে কিরণ দিচ্ছে বলে এখানে নিম্নচাপের সৃষ্টি হচ্ছে, এর উপরের অংশ উচ্চচাপ, তার উপরের অংশ নিম্নচাপ, তার উপরের অংশ উচ্চচাপ। বায়ু সাধারণত উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রভাবিত হয়। তারপরে এই অংশে চলে যাচ্ছি ভূমিরূপ। ভূমিরূপের কী অংশে যাব? ভূমিরূপ, এখানে তিনটে আমরা ভূমিরূপ পাবো। ভূমিরূপ বলতে ভূমিটা কীরকম দেখতে তাকে আমরা বলবো ভূমিরূপ। ভূমিটা কীরকম দেখতে? যদি সমুদ্রপৃষ্ঠ থেকে আমরা সবসময় এটা আলোচনা করবো, সমুদ্রপৃষ্ঠ থেকে 300 মিটার যদি কম হয় তখন তাকে আমরা বলবো সমভূমি। সমুদ্রপৃষ্ঠ থেকে যখন 300 মিটারের কম হবে তখন তাকে আমরা বলবো সমভূমি। এরপর 300 থেকে যখন 600 মিটার হবে সমুদ্রপৃষ্ঠ থেকে তখন তাকে আমরা বলবো মালভূমি। যখন 600 মিটারের বেশি হবে তখন তাকে আমরা বলবো পর্বত। তাহলে আরও বলছি, যখন আমরা বলবো 300 মিটারের কম তখন তাকে বলবো সমভূমি, 300 থেকে 600 মিটার তখন তাকে বলবো মালভূমি, 600 মিটারের বেশি হলে তখন তাকে আমরা বলবো পর্বত। এইখানে দেখো পর্বতকে আমরা তিনটা ভাগে যদি ভাগ করি তখন ভঙ্গিল পর্বত কাকে বলে, স্তূপ পর্বত কাকে বলে, আগ্নেয় পর্বত কাকে বলে। ভঙ্গিল পর্বত যেটা ভাঁজপ্রাপ্ত হয়ে যে পর্বতটা সৃষ্টি হয়েছে, মানে দুটো পাশাপাশি পাত। আমি এই বইটাকে যদি পাত ধরি, এই বইটা একটা অংশ যদি আমি মুড়ে দিই বা দুটো এই পাত দুটো আসছে এইভাবে উপর দিকে উঠছে, এই যে এই অংশ এইভাবে সৃষ্টি হলো একটা পর্বতের, এইটাকে আমরা বলবো ভঙ্গিল পর্বত। মানে ভাঁজ খেয়ে বা ভাঁজপ্রাপ্ত হয়ে যে পর্বতের সৃষ্টি হয়েছে তাকে আমরা বলবো ভঙ্গিল পর্বত। তারপর আছে স্তূপ পর্বত। মানে স্তূপ পর্বত বলতে ধরো চ্যুতির ফলে কী হলো বা পাত সঞ্চালনের ফলে যে কোনো কারণে পাশাপাশি দুটো অংশ বসে যায়, একটা অংশ উঁচুতে অবস্থান করে তখন তাকে আমরা বলবো স্তূপ পর্বত।
বা দুটো অংশ নিচে নেমে গেলো, একটা অংশ উঁচুতে উঠে গেল, তখন তাকে আমরা বলবো স্তূপ পর্বত। তারপর আগ্নেয় পর্বত, আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে যে পর্বতের সৃষ্টি হয়েছে তাকে আমরা বলবো আগ্নেয় পর্বত। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে যে পর্বতের সৃষ্টি হয়েছে তাকে আমরা বলবো আগ্নেয় পর্বত। এরপর হচ্ছে পর্বত বেষ্টিত মালভূমি। মালভূমিটিকে সংজ্ঞা বললাম 300 থেকে 600 মিটারের মধ্যে থাকলে তাকে আমরা বলবো মালভূমি। এই মালভূমি বলতে গেলে প্রথমে পর্বত বেষ্টিত, মানে যে মালভূমির চারদিকে পর্বত বেষ্টন করে থাকবে, এই পর্বতগুলো বেষ্টন করে আছে, মালভূমির চারদিকে পর্বতটা বেষ্টন করে আছে, মাঝখানের অংশটা, এইটা অংশটাকে বলবো আমরা পর্বত বেষ্টিত মালভূমি। তারপর লাভা গঠিত কি? লাভা হচ্ছে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে যখন কি হবে, লাভা বার হবে এবং লাভাগুলোর চারদিকে লাভার ফলে যে মালভূমিটা সৃষ্টি হবে তাকে বলবো আমরা লাভা গঠিত মালভূমি। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে লাভা বার হবে, এই লাভা হওয়ার পরে যে মালভূমি সৃষ্টি হবে তাকে আমরা বলবো লাভা গঠিত মালভূমি। আর বেবিচ্ছিন্ন মানে বিচ্ছিন্ন করে দেবে, কাকে করবে? কোনো একটা নদীর দ্বারা যখন কোনো একটা অংশকে বিচ্ছিন্ন করে দেয় তখন তাকে আমরা বলবো বেবিচ্ছিন্ন মালভূমি। এরপর হচ্ছে সমভূমি, গাঙ্গেয় সমভূমি আছে আমাদের সমভূমি। তারপরে হচ্ছে পলি গঠিত, মানে পলি দ্বারা যে সমভূমিটা গঠিত হবে, পলি দ্বারা যখন আমরা এইটা যদি আমি নদী ধরি, এইটা হচ্ছে নদী এঁকে বেঁকে সাথে প্রভাবিত হচ্ছে, এই যে এই পার দুটো অংশ কী হবে, পলি সঞ্চিত হবে, পলি আস্তে আস্তে সঞ্চিত হয়ে গঠিত হবে পলি গঠিত সমভূমি। তারপর হচ্ছে লাভা সমভূমি। লাভা বলতে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে লাভা বেরিয়ে যে সমভূমি সৃষ্টি হবে তাকে আমরা বলবো লাভা সমভূমি। তারপরে হচ্ছে হ্যাঁ, আর কিছু নেই এখানে। এরপর হচ্ছে নদী। এবার নদীর সংজ্ঞা আমরা জানতে গেলে এই বইটা ভালো করে আমি দেখব এবং এখানে ছবির মাধ্যমে, একটা ছবির মাধ্যমে আমি আশা করব গোটা এখানে বর্ণনা দেওয়ার। দেখো, পার্বত্য অঞ্চল বিভিন্ন দিক দিয়ে প্রভাবিত ছোট ছোট জলধারা। পার্বত্য অঞ্চল এটা হচ্ছে পাহাড়ি অঞ্চল, তা পার্বত্য অঞ্চল থেকে বিভিন্ন দিক দিয়ে প্রভাবিত ছোট পার্বত্য অঞ্চল থেকে এখানে হিমবাহের ফলে সৃষ্টি বিভিন্ন জল বাহিত হচ্ছে। এই জলের সঙ্গে যখন আরও কেবল জলধারাগুলি যখন পরস্পর পরস্পর মিলিত হয়, প্রভাবিত ছোট ছোট জলধারা পার্বত্য অঞ্চল থেকে বিভিন্ন দিক থেকে প্রভাবিত ছোট ছোট জলধারাগুলি যখন পরস্পর মিলিত হয়, এর সাথে এসে মিলিত হলো বা এর সাথে মিলিত হলো, এর সাথে মিলিত হলো, এই বিভিন্ন জলধারা যখন মিলিত হলো এবং মিলিত হয়ে ভূমির ঢাল অনুসারে উঁচু থেকে নিচুর দিকে স্থানান্তরিত হয় এবং উঁচু থেকে নিচুর দিকে স্থানান্তরিত হচ্ছে, জলপ্রবাহ উঁচু থেকে নিচুর দিকে স্থানান্তরিত হচ্ছে, তখন তাকে আমরা বলবো নদী। তাহলে পার্বত্য অঞ্চলে আমি সংজ্ঞাটা কী বলবো? সংজ্ঞাটা বলবো যে পার্বত্য অঞ্চলে বিভিন্ন দিক থেকে প্রভাবিত ছোট ছোট জলধারাগুলি, পার্বত্য অঞ্চলে বিভিন্ন দিক দিয়ে ছোট ছোট জলধারাগুলি যখন একসাথে মিলিত হবে এবং মিলিত হওয়ার পর কী হবে, এর ঢাল অনুসারে উঁচু থেকে নিচুর দিকে স্থানান্তরিত হবে বা স্থানের দিকে বয়ে চলবে, তখন তাকে আমরা বলবো নদী। এরপর হচ্ছে এই যে নদীর ছবিটা আঁকলাম, এই যে এইখানে এই অংশটা নদী। এরপর এই নদীটা আমি কি বললাম যে ছোট ছোট জলধারা এখানে যাচ্ছে, এখানে ছোট ছোট জলধারা, এগুলো ছোট ছোট জলধারাগুলো একসাথে মিলিত হচ্ছে। এই জলধারা মিলিত হয়ে এই পুরো অংশটাকে বলবো, এই অংশটাকে আমরা বলবো জলবিভাজিকা। কারণ না, সরি ধারণ অববাহিকা। কী বলবো? ধারণ অববাহিকা। ধারণ অববাহিকা মানে এই অংশটা পুরো ধারণ করছে, তো এই ধারণ করছে, এই অংশ ধারণ করছে, এই অংশ ধারণ করছে, তাহলে পুরো অংশটা কে ধারণ করছে? এই পুরো অংশ ধারণ করার জন্য একে আমরা বলবো ধারণ অববাহিকা। আর জলবিভাজিকাটা আলাদা। বিভাজিকা বলতে জলকে যে বিভাজন করে দিচ্ছে, ভাগ করে দিচ্ছে, মানে যদি কোনো একটা পর্বত, আমি এই বইটা যেমন ধরলাম, এই বইটা ধরার পর কী হলো, বইটা ধরার পর দেখো এই বইটা উঁচু স্থান আছে, উঁচু স্থান হওয়ার জন্য যে জল আসে, জলটা কী করবে, এইদিকে কিছুটা বয়ে যাবে, এই দিকে কিছু বয়ে যাবে, তাহলে এই অংশটাকে আমরা কি বলতে পারি? জলবিভাজিকা। তারপর হচ্ছে উপনদী কাকে বলবো? যে গঙ্গার উপনদী হচ্ছে যমুনা। এই যে অবস্থায় গঙ্গা নদী প্রভাবিত হচ্ছে, গঙ্গা নদীর সাথে যখন এই নদীটা এসে মিশছে, এই যে
এই অংশটাকে বলবো আমরা উপনদী। আর শাখা নদী যখন এই নদী থেকে আরও কিছু নদী বার হয়ে যাবে, এই নদী থেকে যখন আরও কিছু নদী বার হয়ে যাবে তখন তাকে আমরা বলবো শাখা নদী, মানে এর শাখা। তারপর হচ্ছে অন্তর্বাহী নদী। অন্তর্বাহী নদী বলতে ওই জায়গায় উৎপত্তি হয়ে, মানে ওই দেশে উৎপত্তি হয়ে ওই দেশে বিলীন হয়ে যায়, তাকে আমরা বলবো অন্তর্বাহী। অন্তর্বাহী নদী ভারতের উদাহরণ হলো লুনি নদী। তারপরে আন্তর্জাতিক নদী। আন্তর্জাতিক বলতে যে নদীগুলো অনেকগুলো দেশে আন্তর্জাতিক সীমানাকে অতিক্রম করে, যেমন হচ্ছে সিন্ধু নদী, ব্রহ্মপুত্র নদী, এগুলো হচ্ছে আন্তর্জাতিক নদী। তারপর হচ্ছে নিত্যবহ, যে নদীগুলো কন্টিনিউ প্রতিদিন জল প্রবাহিত হয় তাকে আমরা বলবো নিত্যবহ। আর অনিত্যবহ যেগুলো সব দিন জল বাহিত হয় না তাকে আমরা বলবো অনিত্যবহ নদী। তারপর হচ্ছে ক্ষয় কাজ, বহন কাজ এবং সঞ্চয় কাজ। তাহলে ক্ষয় কাজ কাকে বলবো, বহন কাজ কাকে বলবো, সঞ্চয় কাজ কাকে বলবো। এই অংশটা আমি একটু দেখি। কোনো অংশ, এই পাহাড়ের অংশ যখন নদী কী হয়, জল পরিপূর্ণ থাকে, জল পরিপূর্ণ থাকে এবং জল বহন কাজ এবং সঞ্চয় কাজ। ক্ষয় কাজ কাকে বলবো, যখন কোনো অংশটাকে ক্ষয় করে নেবে। বহন কাজ যখন ওই ক্ষয় অংশটা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যাবে তখন তাকে আমরা বলবো বহন কাজ। এবং সঞ্চয় কাজ কাকে বলবো, যখন ওই আর বহন করতে না পেরে একটা জায়গায় রেখে দিয়ে চলে যাবে। তাই কী বললাম, যখন কোনো একটা অংশকে ক্ষয় করবে তখন তাকে আমরা বলবো ক্ষয় কাজ। বহন কাজ কাকে বলবো, যখন ওইটা একটা স্থান থেকে একটা স্থানে নিয়ে যাবে তখন তাকে বলবো বহন কাজ। আর সঞ্চয় কাজ যখন বহন করতে না পেরে ওই জায়গায় রেখে দিয়ে চলে যাবে তখন তাকে আমরা বলবো সঞ্চয় কাজ। ক্ষয় কাজ, বহন কাজ এবং সঞ্চয় কাজ। এবং এই ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ আছে, বহন কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ এবং সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট অনেক রকম ভূমিরূপ আছে। সেগুলো আমরা যখন এই চ্যাপ্টারটা পুরো আলোচনা করব তখন আমরা সেটা জানব। তারপরে চ্যাপ্টার হলো শিলা ও মাটি। তাহলে শিলা, আমরা যে মাটিতে বাস করি সেই মাটিটা কী রকম মাটি বা কী শিলা দিয়ে তৈরি হয়েছে। তাহলে এইখানে সাধারণত আমরা তিনটা শিলার কথা পাবো, একটা হচ্ছে আগ্নেয় শিলা, একটা হচ্ছে পাললিক শিলা, একটা হচ্ছে রূপান্তরিত শিলা। তাহলে আগ্নেয় শিলা কাকে বলবো, আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে যে শিলা সৃষ্টি হবে তাকে আমরা বলবো আগ্নেয় শিলা। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে যে শিলা সৃষ্টি হবে তাকে আমরা বলবো আগ্নেয় শিলা। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে যে শিলা সৃষ্টি হবে তাকে আমরা বলবো আগ্নেয় শিলা। এই শিলার উদাহরণ হচ্ছে গ্রানাইট এবং ব্যাসল্ট। এবং পাললিক শিলা, এই আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে শিলা সৃষ্টি হবে। এই শিলা সৃষ্টি হয়ে এই শিলাটা যখন ক্ষয় করবে, এই শিলাটা সৃষ্টি হলো, এই শিলাটা সৃষ্টি হওয়ার পর এই পাহাড় বরাবর যখন নদী বা কোনো কাজ এগুলো ক্ষয় করে কী করবে, নদী পার্শ্ববর্তী অঞ্চলে বা সমুদ্রে কী করবে, এগুলো স্তরে স্তরে সঞ্চিত হবে। স্তরে স্তরে সঞ্চিত হয়ে একটা সময় পাললিক শিলা সৃষ্টি হবে। পলি পড়ে পড়ে পাললিক শিলার চাপ তাপের ফলে পাললিক শিলার সৃষ্টি হবে। এবং আগ্নেয় শিলা এবং পাললিক শিলা যখন রূপ পরিবর্তন হয় তখন তাকে আমরা বলবো রূপান্তরিত শিলা। আগ্নেয় শিলা এবং পাললিক শিলা রূপ পরিবর্তন হয় তখন তাকে আমরা বলবো রূপান্তরিত শিলা। তাহলে এই পাললিক শিলার হচ্ছে উদাহরণ বলবো বেলে পাথর এবং কাদা পাথর, বেলে পাথর এবং কাদা পাথর। আর রূপান্তরিত শিলা হচ্ছে মার্বেল। আগ্নেয় শিলার হচ্ছে আগ্নেয় শিলার উদাহরণ হলো গ্রানাইট এবং ব্যাসল্ট। পাললিক শিলা হচ্ছে বেলে পাথর, কাদা পাথর। রূপান্তরিত শিলার হচ্ছে মার্বেল। তাহলে আজকে পুরো ক্লাসে যেগুলো পড়লো সেগুলো আরেকবার আমি যদি আলোচনা করি তাহলে এখানে আমি প্রথমে পড়েছিলাম মহাকর্ষ। মহাকর্ষ বলতে প্রতিটা বস্তুকে আকর্ষণ করে, এটাকে আমরা বলেছিলাম মহাকর্ষ অক্ষ বলতে একটা। তারপরে আমি ধরেছিলাম পৃথিবী এবং এইটাকে ধরেছিলাম, একটা খুঁটিটাকে ধরেছিলাম সূর্য, এই অংশটাকে ধরেছিলাম পৃথিবী। তাহলে এইটা সূর্য, এটা কি বলেছিলাম যে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রদক্ষিণ করছে এবং নির্দিষ্ট গতিবেগে থাকার জন্য এটা এই চারদিকে নির্দিষ্টভাবে ঘুরতে পারছে। অক্ষ আগে বলেছিলাম অক্ষ একটা কাল্পনিক রেখা যে বরাবর পৃথিবীটা ঘুরছে, এটাকে আমরা বলবো অক্ষ। এবং অক্ষের উপরের অংশগুলোকে আমরা বলবো মেরু, উপরের অংশগুলো কি বলবো মেরু। আর মুক্তিবেগ যখন প্রতি সেকেন্ডে 11.2 কিমি/সেকেন্ড হয় তখন তাকে আমরা বলবো মুক্তিবেগ। মানে যে বেগটা পার সেকেন্ডে যদি 11.2 কিমি গতিবেগে আমি কোনো বস্তুকে উপর দিকে ছুড়ি তাহলে সেই বস্তুটা নিচে নেমে আসবে না, তাকে আমরা বলবো মুক্তিবেগ। তারপরে অপসুর এবং অনুসুর, সামনে যখন থাকবে তখন তাকে আমরা বলবো অনুসুর, যখন দূরে থাকবে তখন তাকে আমরা বলবো অপসুর। বিষুব অর্থাৎ দিন রাত্রি যখন সমান হবে তাকে বিষুব বা সেটা মহাবিষুব এবং জলবিষুব। 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর। তারপর হচ্ছে কর্কট সংক্রান্তি এবং মকর সংক্রান্তি। সূর্য কর্কট ক্রান্তির উপর যখন লম্বভাবে কিরণ দেবে তখন তাকে কর্কট সংক্রান্তি, মকর ক্রান্তি রেখার উপর যখন লম্বভাবে কিরণ দেবে তখন মকর সংক্রান্তি। তারপরে আমরা পেয়েছিলাম ভূপৃষ্ঠে কোনো স্থানে অবস্থান নির্ণয়। অবস্থান বলতে আমি যখন এই অবস্থায় আছি বা ভারতের
এখন কোন জায়গাটা অবস্থান করছে এটা জানতে গেলে আমাদেরকে অক্ষরেখা জানতে হবে এবং দ্রাঘিমা রেখা জানতে হবে। অক্ষরেখাটা কী বলেছিলাম, অক্ষরেখা হচ্ছে যখন উত্তর থেকে দক্ষিণ যখন পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত, বা এইটাকে আমরা বলবো অক্ষরেখা। উত্তর দক্ষিণের অংশটাকে বলবো দ্রাঘিমা রেখা। বায়ুর চাপ কি? বায়ু একটা নির্দিষ্ট চাপ আছে, যেমন গ্যাসীয় পদার্থ পরস্পর আকর্ষণের ফলে কি একটা চাপ উৎপন্ন হয় ধাক্কার ফলে, এটি হচ্ছে বায়ুর চাপ। বায়ুর চাপ মাপার যন্ত্র বলেছিলাম ব্যারোমিটার। কে আবিষ্কার করেছিল? 1643 খ্রিস্টাব্দে টরেসেলি আবিষ্কার করেন। তারপরে বলেছিলাম বায়ুর চাপ কি সর্বত্র সমান? না, বায়ুর চাপ সর্বত্র সমান নয়, কোথাও উচ্চচাপ দেয়, কোথাও নিম্নচাপ দেয়। কিন্তু সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ সবচেয়ে বেশি, কত? 1013.25 মিলিবার। তাহলে বায়ু উচ্চচাপ এবং নিম্নচাপ কীভাবে সৃষ্টি হয় এই অংশটার দ্বারা আমি বুঝিয়েছিলাম। তারপরে হচ্ছে ভূমিরূপ। ভূমিরূপে এখানে তিনটা পেয়েছিলাম। পর্বত কাকে বলে, মালভূমি কাকে বলে, সমভূমি কাকে বলে। 300 মিটারে কম হলে তাকে সমভূমি, 300 থেকে 600 মিটার হলে মালভূমি, আর 600 বেশি হলে তাকে আমরা বলবো পর্বত। তারপরে এখানে অনেক রকমের মালভূমি পেয়েছিলাম। ভঙ্গিল পর্বত কী, স্তূপ পর্বত কী, আগ্নেয় পর্বত কী। তারপরে হচ্ছে পর্বত বেষ্টিত মালভূমি, লাভা বেষ্টিত মালভূমি, বিচ্ছিন্ন মালভূমি। এইখানে পড়ার পর সমভূমি পেয়েছিলাম, পলিগঠিত লাভা গঠিত লোহের সমভূমি। তারপর হচ্ছে নদী পেয়েছিলাম। নদী কাকে বলে? নদীর উৎস বা যেখানে নদীর সৃষ্টি হয় তাকে আমরা বলবো নদীর উৎস, এবং যেখানে নদী পতিত হচ্ছে তাকে বলবো মোহনা। যেখানে সৃষ্টি হচ্ছে তাকে বলবো উৎস, যেখানে পতিত হচ্ছে তাকে বলবো মোহনা। ধারণা ভূমিকা, অর্থাৎ এই নদীটা যে অংশটা ধারণ করেছে, মানে ধরো এইখানে শাখা নদী এলো বা উপনদী এলো, শাখা নদী এখান থেকে বেরিয়ে গেলো শাখা নদী, এবং এইখান থেকে এসে অন্য একটা নদী যুক্ত হলো, এটা হচ্ছে উপনদী। উপনদী। তারপর হচ্ছে শাখা নদী উপনদী হলো অন্তর্বাহী, যেটা নিজের দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে, যেমন লুনি অন্তর্বাহী নদী। আন্তর্জাতিক নদী, তারপরে পেয়েছিলাম নিত্যপ্রবাহ, যেখানে প্রতি বছর যেখানে সবসময় জল থাকবে তাকে নিত্যপ্রবাহ। অনিত্যপ্রবাহ, যেখানে সবসময় জল থাকবে না যে নদী তাকে অনিত্যপ্রবাহ। তারপরে এখানে ক্ষয়কার্য, বহন কার্য এবং সঞ্চয় কার্য। ক্ষয়কার্য, যখন আমি কোনো একটা অংশ ক্ষয় করে নিলাম সেটা ক্ষয় কার্য। তারপরে বহন কার্য, যখন ওই ক্ষয় করা অংশটা একটা জায়গায় নিয়ে গেলাম, বহন কার্য। এবং সঞ্চয় কার্য, যখন ওই অংশটা নিয়ে যেতে না পারলাম তখন তাকে সঞ্চয় কার্য। তারপর হচ্ছে শিলা ও মাটি, এখানে আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা। তাহলে আগ্নেয় শিলা, আগ্নেয়গিরি অনুৎপাতে বলে যে শিলা সৃষ্টি হয় তাকে আগ্নেয় শিলা। যখন এই আগ্নেয় শিলার ফলে কী হয়, নদী বা বায়ু, হিমবাহ যাই হোক, এগুলো নিয়ে যে একটা জায়গায় পতিত হয়, সেই অংশটা চাপ বা তাপের ফলে যে পলি সঞ্চিত হয়, এই পলি সঞ্চিত হওয়ার ফলে পাললিক শিলা সৃষ্টি হয়। তার পাললিক শিলা সৃষ্টির পর এই আগ্নেয় শিলা এবং পাললিক শিলা যখন রূপ পরিবর্তন করে তখন তাকে বলবো রূপান্তরিত শিলা।